আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান আমন্ত্রণ জানাচ্ছি অধ্যায় ভিত্তিক পুনরালোচনার দ্বিতীয় ক্লাসে। আপনারা অবগত আছেন যে এর আগের মার্কেটিং ক্লাসে আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2 নিয়ে আলোচনা করেছিলাম এবং এই লেকচারে আপনারা পেয়ে যাবেন বাকি 4টি অধ্যায়। তো এই লেকচারে আমরা মূলত আলোচনা করব অধ্যায় 7 থেকে 10 পর্যন্ত। প্রথমত আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অধ্যায় 7 অর্থাৎ মান ব্যবস্থাপনা। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদন জনিত যে খরচগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে বেশি। তারপর নিম্নমানের পণ্য উৎপাদন যে কারণ, অল্প কিছু কারণ রয়েছে 2 থেকে 3টা। আর সার্বিক মান ব্যবস্থাপনা অর্থাৎ টিকিউএম বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। এছাড়াও সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে আসে সেটি হচ্ছে বিএসটিআই এবং আইএসও থেকে। তো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি নিম্নমানের পণ্য উৎপাদন জনিত যেই খরচগুলো হয়, অর্থাৎ আমার প্রতিষ্ঠান যদি নিম্নমানের কোনো পণ্য উৎপাদন করে থাকে তাহলে আমার প্রতিষ্ঠানকে কত রকমের ব্যয়ের সম্মুখীন হতে হয়। যেমন নিবারণ ব্যয়। নিবারণ ব্যয়ের মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের যখন পণ্য উৎপাদন করবে সেই পণ্যটা খারাপ মান যেন না হয় তার পূর্বেই এমন কিছু ব্যয় নির্বাহ করা যাতে করে আমার যেই পণ্যের মানটি রয়েছে সেটা যেন ভালো মানের হয়ে থাকে। অর্থাৎ আমরা খারাপ মানের পণ্যটাকে নিবারণ করার জন্য যে ব্যয়টা করে থাকি সেটি হচ্ছে প্রথমত আমরা যেটা দেখতে পারি সেটি হচ্ছে প্রশিক্ষণ ব্যয়। অর্থাৎ আমি যদি আমার কর্মচারীদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে দক্ষ বানাতে পারি, পূর্বে একজন অদক্ষ কর্মী যেভাবে মানহীন পণ্য প্রস্তুত করত, বর্তমানে তারা যে প্রশিক্ষিত যে দক্ষ কর্মীগুলো রয়েছে তারা কিন্তু খুব ভালো মানের পণ্য উৎপাদন করতে পারবে। এর পরবর্তীতে হচ্ছে পণ্য পুনঃডিজাইন ব্যয়। এটি আমরা মূলত করে থাকি উৎপাদন প্রক্রিয়া সহজতর করার জন্য। অর্থাৎ আমার পণ্যটা যেরকম আছে আমি পণ্যটার ডিজাইনটা এমন ভাবে পরিবর্তন করলাম যেন এখন আরো দ্রুত পরিবর্তন করতে পারি, ভালো মানের পণ্য উৎপাদন করতে পারছি এবং সহজে উৎপাদন করতে পারছি। যখন আমি পণ্যটিকে সহজে উৎপাদন করতে পারবো তখন পণ্যের মানও ভালো থাকবে এবং ত্রুটি কম হবে। আরেকটি হচ্ছে প্রক্রিয়া পুনঃডিজাইন ব্যয়। অর্থাৎ মনে করেন আমাদের ফ্যাক্টরিতে 10টি মেশিন রয়েছে, এর মধ্যে আমি 3টি পুরাতন মেশিন চেঞ্জ করে 2টি নতুন মেশিন আমদানি করলাম বা সেখানে লাগিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমার প্রক্রিয়াটা চেঞ্জ হলো। আর যখন নতুন মেশিন নিয়ে আমরা কাজ শুরু করব, সম্পূর্ণ প্রক্রিয়াটা যখন আমরা ডেভেলপ করলাম, আপডেটেড করে নিলাম, আধুনিকরণ করে নিলাম, তখন কিন্তু আমরা বেশি থেকে বেশি ভালো মানের পণ্যই উৎপাদন করতে পারবো। আরেকটি হচ্ছে সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়। এক্ষেত্রে সরবরাহকারী অর্থ হচ্ছে কাঁচামাল সরবরাহকারী। একটি ভালো কাঁচামাল থেকেই আমরা একটি ভালো মানের পণ্য আশা করতে পারি। আমার কাঁচামাল যদি ভালো না হয় অবশ্যই ভালো মানের পণ্য আসবে না। সেক্ষেত্রে আমার যারা কাঁচামাল সাপ্লায়ার রয়েছে তাদের সাথে আমরা বিভিন্ন রকম চুক্তি সম্পাদন, তাদের সাথে বিভিন্ন মিটিং এবং তাদের সাথে প্র্যাকটিক্যালি তাদের যেরকম কাঁচামাল তারা দিতে পারবে বা যেরকম কাঁচামাল আমরা চাচ্ছি সেরকম বিষয় নিয়ে মিটিং করে একটা সিদ্ধান্তে চলে আসা এবং তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখা। এই জাতীয় যে ব্যয়টা হবে সেটি হচ্ছে সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়, অর্থাৎ ভালো মানের কাঁচামাল নিশ্চিত করা। পরবর্তীতে দেখতে পাচ্ছি মূল্যায়ন ব্যয়। আমি যে পণ্যটা উৎপাদন করলাম সেটা কি আসলে ভালো মানের পণ্য হয়েছে না খারাপ মানের না মাঝামাঝি মানের, এই মান মূল্যায়নের জন্য আমাকে যে ব্যয়টা করতে হয় তার মধ্যে একটি হচ্ছে পরিদর্শন ব্যয়। আমি কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ারকে আমার ফ্যাক্টরিতে নিয়ে এসে তাকে পরিদর্শন করতে বললাম এবং তাকে বললাম যে আমার ফ্যাক্টরিতে কোনো রকমের সমস্যা আছে কিনা, কেন এরকম মানহীন পণ্য উৎপাদন হচ্ছে। সে ঘন্টাখানেক সম্পূর্ণ ফ্যাক্টরি পরিদর্শন করার পর আমাকে একটা রিপোর্ট দেবে। এই যে আমি একজন দক্ষ লোককে, একটা দক্ষ ইঞ্জিনিয়ারকে আমাদের ফ্যাক্টরিতে ইনভাইট করে নিয়ে আসলাম এবং তাকে দিয়ে একটা রিপোর্ট নিলাম, এর প্রেক্ষিতে আমার কিছু ব্যয় হবে, সেটি হচ্ছে পরিদর্শন ব্যয়। পরবর্তীতে হচ্ছে পরীক্ষণ ব্যয়। অর্থাৎ আমার পণ্যটা যখন উৎপাদিত হয়ে যাবে আমি তখন বাইরের কোনো একটা মান নিয়ন্ত্রণকারী কোনো প্রতিষ্ঠানকে আমার পণ্যটা দিয়ে বলবো যে এই পণ্যটা আসলে কেমন মানের হয়েছে। যেমন এই ক্ষেত্রে বিএসটিআই ও আইএসওর কাছে আমরা পণ্যটি দিতে পারি পণ্যটির মান জানার জন্য। যদি বিএসটিআই আমাদের পণ্যের মানে সন্তুষ্ট হয় সে অবশ্যই বিএসটিআই সিল ব্যবহার করার অনুমতি দিবে। পরবর্তীতে হচ্ছে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণের জন্য যখন আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করব, এমন হতে পারে যে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন সফটওয়্যার রয়েছে সেগুলো নিয়েও কাজ করা যেতে পারে। যেমন
প্রথম মাসে কয়টি পণ্য নষ্ট হয়েছে, দ্বিতীয় মাসে কয়টি পণ্য নষ্ট হয়েছে, তৃতীয় মাসে কয়টি পণ্য নষ্ট হয়েছে, এই স্ট্যাটিস্টিক্স গুলো যখন আমার চোখের সামনে থাকবে তখন কিন্তু আমার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা পরিসংখ্যান নিয়ে যখন কাজ করব মান নিয়ন্ত্রণ, সেক্ষেত্রে হয়ে যাবে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরের টপিক, অর্থাৎ অভ্যন্তরীণ ব্যর্থতা ব্যয় এবং বাহ্যিক ব্যর্থতা ব্যয়। যখন আমি পণ্য উৎপাদন করছি এবং কিছু পণ্য উৎপাদন করতে গিয়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল, যেগুলো আর কোনোভাবেই মেরামত বা সংশোধন করা সম্ভব নয়, সেটা হচ্ছে উৎপাদন ক্ষতি। অর্থাৎ এটা সম্পূর্ণ আমি ক্ষতি হিসেবেই দেখব, কারণ এটাকে আমি কোনোভাবেই না রিপেয়ার করতে পারছি না বাজারজাত করতে পারছি। আরেকটি হচ্ছে পুনঃকার্য ব্যয়। আংশিক ক্ষতিগ্রস্ত পণ্যকে আমি যখন পুনরায় সংশোধন করে একটি পরিপূর্ণ পণ্যে রূপান্তর করব। উৎপাদন করার সময় আমি দেখলাম যে আমার কিছু পণ্য নষ্ট হয়ে গিয়েছে, যেটা আবার পুনরায় রিপেয়ার করা সম্ভব। মোবাইল ফোন কোম্পানিগুলোতে যখন দেখা যায় যে তারা যখন পণ্য উৎপাদন করছে, যদি ব্যাটারি দেখা গেল যে কয়েকটা ব্যাটারি কাজ করছে না, তারা কিন্তু পুনরায় ব্যাটারিটি চেঞ্জ করে সেটাকে বাজারজাত করতে পারে। সেক্ষেত্রে যেহেতু পুনরায় তারা এই পণ্যটি নিয়ে কাজ করে বাজারজাত করলো, সেক্ষেত্রে এটি হয়ে যাবে পুনঃকার্য ব্যয়। আর বাহ্যিক ব্যর্থতা ব্যয় এটা মূলত ঘটে বিক্রয় করার পরবর্তীতে মানহীন পণ্যের কারণে। পণ্য বিক্রয় করা হলো কিন্তু পণ্যের মানটা ঠিক ছিল না, এই কারণে আমার যে ব্যয়টা করা হবে। একটি হচ্ছে ওয়ারেন্টি, অর্থাৎ আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টি দিয়ে থাকে। অর্থাৎ যদি কোনো পণ্য যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করেনি, সে বিষয়ে এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে যেন কোম্পানি সেই মানহীন পণ্যটাকে নিয়ে আবার রিপেয়ার করে কাস্টমারের হাতে তুলে দিতে পারে। যেমন আপনি একটি ল্যাপটপ কিনেছেন যেটার 2 বছর ওয়ারেন্টি ছিল, 6 মাস পরে সেটা যদি সমস্যা হয়, আপনি কিন্তু সেটা যেখানে কিনেছেন সেই উৎপাদকের কাছে আবার পৌঁছে দিবেন, তারা সেটা রিপেয়ার করার জন্য একটা খরচ বহন করবে। পরবর্তীতে হচ্ছে মামলা পরিচালনা ব্যয়। মামলা পরিচালনা ব্যয় হচ্ছে যখন কোনো ভোক্তা করে কোম্পানির পণ্য ব্যবহার করার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি মামলা দিবে, এবং মামলা দেওয়ার পর কোম্পানির পক্ষ থেকে যদি কোনো উকিল নিয়োগ দেয়া হয়, সেই মামলা পরিচালনার জন্য কোম্পানির পক্ষ থেকে যে ব্যয়টা করা হবে সেটাকে আমরা বলবো মামলা পরিচালনা ব্যয়। যদি এমন হয়ে থাকে কোনো একটা শ্যাম্পু ক্রয় করা হয়েছে যেটা ছিল অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, কিন্তু অধিকাংশ ভোক্তারা সেই শ্যাম্পু ব্যবহার করা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের চুল পড়ে যাচ্ছে বা কোনো স্ক্যাল্পে কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তারা মামলা করতে পারে। আর এই ক্ষেত্রে মামলা করার পর কোম্পানি তাদের ডিফেন্স করার জন্য যেই লয়ারকে নিয়োগ দিবে এবং লয়ারকে নিয়োগ দেওয়ার পর যে ব্যয়টা করবে সেটাকে আমরা বলবো মামলা পরিচালনা ব্যয়। এটা মামলা পরিচালনা ব্যয়টা মূলত বহন করবে কোম্পানি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ। কেন আমার পণ্যগুলো নিম্নমানের হয়ে থাকে? একটি হতে পারে নিম্ন কাঁচামাল, আরেকটি হতে পারে অদক্ষ শ্রমিক, কারণ যেহেতু তারা দক্ষ না, পণ্য তৈরি করার সময় তারা বিভিন্ন রকম ত্রুটি করে থাকে এবং ভুক্তভোগী হতে হয় কোম্পানিকে। পরবর্তীতে হচ্ছে পুরাতন যন্ত্রপাতি। অনেকেই দেখা যাচ্ছে যে লেটেস্ট যন্ত্রপাতি ব্যবহার করতে চায় না, যার কারণে পুরাতন যন্ত্রপাতি রিপেয়ার করে করে ব্যবহার করতে থাকলেও সেই যন্ত্রটা কিন্তু আর আগের মতো পারফর্ম করতে পারে না। পরবর্তীতে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা বা TQM। এর মানে হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এবং এটি কিন্তু মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত একটি ধারণা। আপনারা লক্ষ্য করবেন মান ব্যবস্থাপনার তিনটি নীতি। একটি হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, অর্থাৎ আমরা যে মানটা দিব ক্রেতাকে সেটা পেয়ে সে যেন সন্তুষ্টি থাকে। দ্বিতীয়ত হচ্ছে কর্মী সম্পৃক্ততা, অর্থাৎ একটা কোম্পানি যখন যে কোনো রকমের সিদ্ধান্ত নিবে, তার সিদ্ধান্তের মধ্যে কর্মীদের মতামতও তার নেওয়ার চেষ্টা করবে, তাদের মতামতের গুরুত্ব দিবে এবং তাদের সাথে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে তাদের মতামতকে জানার চেষ্টা করবে। সেটা হচ্ছে কর্মীদের সম্পৃক্ততা। এটা দ্বারা কর্মীদের স্পৃহা অনেক বেশি বৃদ্ধি পায়। তৃতীয়টি হচ্ছে ধারাবাহিক মান উন্নয়ন। মনে করেন 2012 সালে একটি নুডলস বাজারে এসেছিল যেটা ছিল খুবই ভালো মানের, কিন্তু 2012 সালের একটি ভালো মানের নুডলস 2016 সালে কিন্তু ভালো মানের নুডলস থাকবে না, কারণ আশেপাশের অনেক কোম্পানি বা প্রতিযোগী কোম্পানি কিন্তু এর চেয়েও ভালো মানের পণ্য নিয়ে আসবে। তাই ধারাবাহিক মানের উন্নয়ন ঘটাতে হবে। একবার মান ভালো হয়েছে তাই সেই মানটিকে ধরে রাখতে হবে না, সেটাকেও আরো কন্টিনিউয়াসলি আপডেটেড করে আরো ভালোর দিকে নিয়ে যেতে হবে। এই তিনটি যখন একত্রিত হবে তখনই সেটাকে আমরা বলবো TQM বা সার্বিক মান ব্যবস্থাপনা। পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে BSTI ও ISO। আপনারা জানেন বাংলাদেশে যখন কোনো পণ্য উৎপাদিত হয় সেটা বাজারজাত করানোর পূর্বে
মান নিয়ন্ত্রণকারী যে সংস্থা থেকে আমরা অনুমতি নিয়ে থাকি সেটা হচ্ছে বিএসটিআই। এক্ষেত্রে উদ্দীপক দেখে আপনার বুঝতে হবে আমি কি পণ্যটা বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে বিপণন করতে চাচ্ছি নাকি বাহিরের বাজারে। যদি অভ্যন্তরীণ বাজারে বিপণনের জন্য কোনো মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার অনুমোদনের দরকার হয় সেক্ষেত্রে উত্তর হবে বিএসটিআই। আর যদি আমি পণ্যটা কোনো দেশে রপ্তানি করতে চাই এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা থেকে আমাকে কোনো অনুমোদন নিতে হয় সেক্ষেত্রে আমার উত্তর হবে আইএসও। এর পরবর্তীতে হচ্ছে অধ্যায় ৮। অধ্যায় ৮ এর থেকে দুই রকম ভাবে প্রশ্ন আসতে পারে, তথ্যের কিছু প্রশ্ন আসতে পারে, আবার কিছু গাণিতিক সমস্যা এখানে বিদ্যমান। তো আমরা দুটি বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমত উৎপাদন ক্ষমতার যে প্রকারভেদগুলো রয়েছে, একটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে, সর্বোচ্চ মূলধন বলেন, সর্বোচ্চ তাদের যে শ্রমিক আছে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করে সর্বোচ্চ যেই পরিমাণ উৎপাদন করবে তাকে আমরা বলবো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। দ্বিতীয়ত হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হচ্ছে শুধু যন্ত্রের উৎপাদন ক্ষমতা। একটা যন্ত্রের গায়ে লেখা আছে মিনিটে এই যন্ত্রটি 50টি প্যাকেট তৈরি করে দিতে পারে। এই যে 50টি প্যাকেট পার মিনিট তৈরি করে দিতে পারে এটি কিন্তু যন্ত্রের গায়ে লেখা থাকবে। এটি হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, এবং প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা থেকে কোনো গাণিতিক সমস্যা হয় না। কার্যকর উৎপাদন ক্ষমতা, এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে একটি কোম্পানি দীর্ঘদিন যখন বিজনেস পরিচালনা করে সে চেষ্টা করে লং রানে অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য কিভাবে বেশি থেকে বেশি সে মুনাফা অর্জন করবে, তখন সে চেষ্টা করে মিতব্যয়িতার সাথে তার বিজনেসটি পরিচালনা করার জন্য। তাই যখন উদ্দীপকে মিতব্যয়িতা এই কথাটার উল্লেখ থাকবে অথবা উল্লেখ থাকবে দীর্ঘমেয়াদী সফলতা অথবা দীর্ঘমেয়াদী মুনাফা অর্জন, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতার কথা। আর প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে স্বাভাবিক নিয়মে স্বাভাবিক সময়ে একটি নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে যতটুকু পরিমাণ উৎপাদন করতে পারে। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করেন একটি কোম্পানি একদিনে তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে 20,000 একক পণ্য উৎপাদন করতে পারে, কিন্তু সে সচরাচর 12,000 একক উৎপাদন করে থাকে। সে সচরাচর 12,000 এককই উৎপাদন করে, কিন্তু সে যদি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে সে কিন্তু 20,000 একক উৎপাদন করতে পারে। প্রতিষ্ঠানটি হিসাব নিকাশ করে দেখলো সে যদি দৈনিক 15,000 একক উৎপাদন করে তাহলে দীর্ঘমেয়াদী সে বেশি মুনাফা লাভ করতে পারে। এক্ষেত্রে 12,000 একক হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা, 15,000 একক অর্থাৎ বেশি লাভের কথা যেখানে বলা হয়েছে সেটি হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, আর 20,000 একক যেটি হচ্ছে সর্বোচ্চ শ্রম প্রয়োগ করে তারা যেই সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে সেটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন ক্ষমতা কি কি কারণে হ্রাস পায়। উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে আমাদের নিম্ন কাঁচামাল ব্যবহার করলে আমার উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে, অদক্ষ শ্রমিক এবং পুরাতন যন্ত্রপাতি, এই কথাটা আগেও বলা হয়েছিল, এটা উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত, এবং মান নিয়ন্ত্রণে অবহেলা। একটি ভালো মানের পণ্য বাজারে আসার পূর্বে অবশ্যই কিন্তু আমরা মান নিয়ন্ত্রণের চেষ্টা করি। যদি আমাদের মান নিয়ন্ত্রণের গাফিলতি থাকে তাহলে কিন্তু ক্রেতারা সন্তুষ্ট হবে না এবং আলটিমেটলি আমাদের উৎপাদন ক্ষমতাই হ্রাস পেতে থাকবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয়, কিছু গাণিতিক সমস্যা যেখানে রয়েছে। এটা খুবই সহজ, শুধুমাত্র সূত্রটা জানা থাকলেই আপনি খুব সহজেই এই উত্তরগুলো দিতে পারবেন। একটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এবং অপরটি হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। দুটো সূত্রের ক্ষেত্রেই লক্ষণীয় যে উপরে থাকবে গড় উৎপাদন ক্ষমতা, গড় উৎপাদন ক্ষমতা অর্থাৎ প্রকৃত উৎপাদন ক্ষমতা। একটি কোম্পানি সচরাচর বা সাধারণত কতটুকু পরিমাণ পণ্য উৎপাদন করে সেটাই হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা। আমরা যে উদাহরণটি দিয়েছি সেটা অনুযায়ী 12,000 একক। আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার যদি নির্ণয় করতে বলা হয় তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার পরিমাণ হবে নিচে, আর যদি কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করতে বলা হয় তাহলে কার্যকর উৎপাদন ক্ষমতাটা হবে নিচে। কিন্তু উভয় সূত্রের ক্ষেত্রেই উপরে কিন্তু থাকবে গড় উৎপাদন ক্ষমতা। আমরা যে উদাহরণটি দিয়েছিলাম সেক্ষেত্রে গড় উৎপাদন ক্ষমতা ছিল 12,000 একক, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ছিল 20,000 একক এবং কার্যকর উৎপাদন ক্ষমতা ছিল 15,000 একক। এবং আপনারা যখন এটা উত্তরটি লিখবেন উত্তরটির ক্ষেত্রে অবশ্যই পার্সেন্টেজ দিবেন। আর অনেককে দেখা যায় তার সূত্রটা ঠিক লেখে কিন্তু গুণ 100 দিতে ভুলে যায়। এই ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটি কাটা হয়ে যাবে। আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন এবং উত্তরটা পার্সেন্টেজে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে হচ্ছে অধ্যায় 9 অর্থাৎ ব্যবসায়ের অবস্থান। এই অধ্যায় থেকে এবার সেমিস্টারে একটি প্রশ্ন আসবে।
এবং সৃজনশীল যখন একটি আসবে সচরাচর ক্ষেত্রেই এখানে আমরা ব্যবসায় অবস্থানের প্রকারভেদ থেকে প্রশ্ন এসে থাকে, অথবা কিছু সুবিধা ব্যবসায় শহরে অবস্থানের সুবিধা এবং গ্রাম্য অবস্থানের সুবিধা থেকেও কিছুটা প্রশ্ন এসে থাকে। যেমন আমাদের ব্যবসায় অবস্থান প্রকারভেদের ক্ষেত্রে আমরা জানি মূলত ব্যবসায়ের অবস্থান প্রকারভেদ দুই প্রকার, এছাড়াও আরেকটি প্রকারভেদ রয়েছে। যেমন শহরে অবস্থান, ব্যবসাটা যদি আমরা কোনো শহরের প্রাণকেন্দ্র বা শহরে ঘেঁষে এটা প্রতিষ্ঠিত করি, তাহলে সেটা হয়ে যাবে ব্যবসার শহরে অবস্থান। ব্যবসার গ্রাম্য অবস্থানের ক্ষেত্রে বলা থাকবে শহর থেকে একটু দূরে, সেক্ষেত্রে হয়তো 10 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে, বা সরাসরি কোনো একটা গ্রামের নাম দিয়েও প্রশ্ন করা হতে পারে। সেক্ষেত্রে আপনাদের উত্তর আসবে গ্রাম্য অবস্থান। আর শিল্প এলাকার অবস্থান হচ্ছে গভর্নমেন্ট যখন নির্দিষ্ট পরিকল্পনাধীনে কোনো একটা এলাকা শিল্পের জন্য প্রস্তুত করে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে শিল্প এলাকায় অবস্থান। যেমন বিভিন্ন ইপিজেড গুলো এক্ষেত্রে শিল্প এলাকায় অবস্থানের অন্তর্গত। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ব্যবসায় শহরে অবস্থানের সুবিধা এবং ব্যবসায় গ্রাম্য অবস্থানের সুবিধা। এই ক্ষেত্রে দেখা যায় যে উচ্চতর দক্ষতার প্রশ্নে কিছু সুবিধা জানতে চাওয়া হয় মাঝে মাঝে, সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন। যেমন শহরে আপনারা জানেন যে যোগাযোগের সুবিধাও বেশি এবং দক্ষ শ্রমিকও এখানে বেশি থাকে, কারণ ট্রেনিং সুবিধা আছে এবং অনেকে যারা গ্রাম থেকে দক্ষ হয়ে তারপর শহরে চলে আসে। পরবর্তী নিরাপত্তা সুবিধা শহরেই বেশি এবং শক্তি সম্পদের প্রাপ্যতা এখানে বিদ্যুৎ, গ্যাস, পানি অ্যাভেলেবল গ্রামের তুলনায়। আবার অন্যদিকে যদি আমি গ্রামের অবস্থানের সুবিধার কথা বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাঁচামালের প্রাপ্যতা অনেক সহজ, আমরা সহজে কম টাকায় কাঁচামালগুলো পেয়ে যেতে পারি। জমির মূল্য কম, বড় ফ্যাক্টরি দেওয়ার জন্য গ্রাম্য অবস্থানটা বেটার হতে পারে, কারণ সেক্ষেত্রে আমি খুব বেশি জমি কম মূল্যে, তুলনামূলক কম মূল্যে আমরা কিনে নিতে পারবো। এবং কর অবকাশ অঞ্চল, অর্থাৎ গভর্নমেন্ট যদি কোনো অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে যে নির্দিষ্ট কোনো গ্রামের অঞ্চলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তারা কিছু কর মওকুফ বা কর ছাড়ের ব্যবস্থা করবে, সেক্ষেত্রে আমরা কর অবকাশ অঞ্চলের দিকেও ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারি। পরবর্তীতে আমাদের রয়েছে হচ্ছে ব্যবসায় স্থান বা অবস্থান নির্বাচন প্রক্রিয়া। আপনি যদি কোনো একটা ব্যবসা দিতে চান, হতে পারে সেটা ফটোকপির যে সার্ভিসটা প্রোভাইড করে সেটার দোকান হতে পারে আপনার কোনো ফাস্ট ফুডের দোকান, বা হতে পারে কোনো একটা বল পয়েন্ট তৈরির কারখানা। সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা এই 4টি স্টেপ ফলো করে আমরা সেই ব্যবসায়ের অবস্থানটা নির্ণয় করতে পারি। যেমন প্রথমত হচ্ছে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। আমি বেশ কয়েকটি জায়গায় দেখবো যে কোথায় বিজনেসটা দিলে আমরা বেশি কাস্টমার পেতে পারি, বা কোথায় বিজনেসটা মূলত রয়েছে অনেক বেশি পরিমাণে। যেমন নির্দিষ্ট কোনো জায়গায় জুয়েলারি অনেক শপ থাকলে সেখানে জুয়েলারি দোকান দেওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। আবার খুব দেখা যাচ্ছে যে রাস্তার পাশে বা লং রোডের পাশে সচরাচর দেখা যায় যে পেট্রোল পাম্প বা পানির দোকান এগুলো দেয়া যেতে পারে। আবার দেখা যেতে পারে পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ অবস্থান শনাক্ত করব, অর্থাৎ আমি কয়েকটা এলাকা ঘুরে এ বি সি 3টা এলাকা মোটামুটি শনাক্ত করলাম। পরবর্তীতে তৃতীয় ধাপে আমরা এ বি আর সি এই 3টা অবস্থানের যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো দেখার চেষ্টা করব কোন ক্ষেত্রে সুবিধাটা বেশি, কোন ক্ষেত্রে খরচটা কম হবে, কোন ক্ষেত্রে আমি বেশি থেকে বেশি কাস্টমারের সান্নিধ্য পাবো, কোন ক্ষেত্রে ব্যবসায় অবস্থানটা হলে আমি বেশি মুনাফা খুব সহজে কম সময়ে নিয়ে আসতে পারবো। আর চতুর্থ স্টেপ হচ্ছে উপযুক্ত স্থান নির্বাচন। আমি যখন বিকল্প অবস্থাসমূহ মূল্যায়ন করলাম বিকল্প এ বি সি, সেক্ষেত্রে হয়তো আমি দেখলাম যে অবস্থান বি এক্ষেত্রে আমার সবচেয়ে বেশি সুবিধাজনক, সেক্ষেত্রে আমি যখন বি অবস্থানটাকে সিলেক্ট করব সেক্ষেত্রে হয়ে যাবে উপযুক্ত অবস্থান নির্বাচন। পরবর্তীতে আমরা চলে আসি আমাদের শেষ অধ্যায় 10 লেআউট বা বিন্যাস। লেআউট বা বিন্যাস থেকে এবার আপনাদের দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে এই পরীক্ষায়। আমরা লক্ষ্য করি বিন্যাসের প্রকারভেদের মধ্যে প্রথমত রয়েছে কারখানা বিন্যাস। কারখানা বিন্যাসটি হচ্ছে একটি কারখানার অভ্যন্তরে যন্ত্রপাতি, আসবাবপত্র আমি যখন সাজিয়ে রাখবো তখন সেটি হয়ে যাবে কারখানা বিন্যাস। আর কারখানা বিন্যাস আবার 3 প্রকার: প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট, ফিক্সড পজিশন লেআউট বা স্থির অবস্থান বিন্যাস। এই ক্ষেত্রে প্রোডাক্ট লেআউট হচ্ছে আমরা যখন একই জাতীয় পণ্য উৎপাদন করার জন্য ব্যবহৃত হয়, এবং এটি এই যে অবস্থানটি রয়েছে অর্থাৎ প্রোডাক্ট লেআউট, যখন মেশিনগুলো সাজানো হবে তখন সেটা সরল রেখা বরাবর সাজানো যেতে পারে অথবা এল ও এস ইউ অনুযায়ী সাজানো যেতে পারে। আর কাজের ক্রমধারা অনুযায়ী অবশ্যই মেশিনগুলো চালানো থাকবে। আর দিন শেষে তারা কিন্তু একই জাতীয় পণ্য উৎপাদন করবে। যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে দিন শেষে জামা কাপড় উৎপাদন করবে, তারা যখন কোনো পাঞ্জাবি উৎপাদন করছে একাধারে তারা অনেকগুলো পাঞ্জাবি উৎপাদন করবে, যখন তারা টি-শার্ট উৎপাদন করবে একাধারে তারা অনেকগুলো টি-শার্ট উৎপাদন করবে।
অন্যদিকে প্রসেস লেআউট হচ্ছে তাদের বিভিন্ন বিভাগ থাকবে এবং তারা দিন শেষে বিভিন্ন রকমের পণ্য উৎপাদন করবে। যেমন একটি বেকারির কথা যদি আমরা বলে থাকি, একটি বেকারি ক্ষেত্রে কিন্তু দিন শেষে তারা বিভিন্ন রকমের পণ্য, বিস্কিট, চানাচুর বা ভ্যারাইটি রকমের বিস্কিট থেকে থাকে, এগুলো তারা, পাউরুটি, এগুলো তারা উৎপাদন করে। অর্থাৎ প্রতিষ্ঠান একটা কিন্তু কাজ করছে বিভিন্ন রকমের, আর দিন শেষে তারা বিভিন্ন রকমের পণ্য উৎপাদন করছে। আরেকটি হচ্ছে ফিক্সড পজিশন লেআউট, স্থির অবস্থান বিন্যাস। স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আমার পণ্যটা এত বড় হবে যে পণ্যটা স্থির থাকবে। যেমন আমাদের যখন কোনো একটা ভবন নির্মাণ করা হয়, ভবনটা কিন্তু নাড়াচাড়া করা যায় না। কখন জাহাজ নির্মাণ করা হয়, জাহাজটাও খুব একটা নাড়াচাড়া করা যায় না। অর্থাৎ আমাদের শ্রমিক তার যন্ত্রপাতি নিয়ে সে পণ্যটার কাছে এসে কাজ করবে। যদি এরকম কোনো পণ্য হয়ে থাকে সেক্ষেত্রে হবে ফিক্সড পজিশন লেআউট। সেক্ষেত্রে ভবন নির্মাণের কথা হতে পারে, জাহাজ নির্মাণের কথা হতে পারে, বড় বড় পণ্য নির্মাণের কথা হতে পারে। আর পরবর্তীতে হচ্ছে সেবা বিন্যাস, অর্থাৎ সেবা ধর্মী প্রতিষ্ঠানে আমরা যে বিন্যাসটা লক্ষ্য করে থাকি তার মধ্যে প্রথম হচ্ছে রিটেল লেআউট বা খুচরা বিপণী বিন্যাস। এক্ষেত্রে আপনি যে কোনো খুচরা দোকানে যে যখন আপনি তাদের যেই দোকানের যে সাজানোর পদ্ধতিটা দেখবেন সেটি হবে রিটেল লেআউট। যেমন আপনি স্বপ্ন বা মিনা বাজারে যান, সেখানে আপনি যেরকম সাজানোটা দেখবেন ভিতরে সেটা হবে সেবা বিন্যাস। ইভেন ক্যান্টিনে, বিভিন্ন ক্যান্টিনেও আপনি দেখবেন রিটেল লেআউট। পরবর্তীতে হচ্ছে অফিস লেআউট, অর্থাৎ যে কোনো অফিসের অভ্যন্তরে তাদের কর্মচারীদের মধ্যে কাজের সুবিধার্থে যে বিন্যাসটা করা হয়। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ব্যাংকের অফিসে দেখে থাকবেন যে তাদের এক্সিকিউটিভ অফিসাররা কিভাবে বসে। ইভেন আমাদের টিচার্স রুমও একটি অফিস লেআউটের অন্তর্গত। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ওয়্যারহাউস লেআউট। প্রত্যেকটি প্রতিষ্ঠানে দেখা যায় যে কিছু না কিছু গুদাম থাকে প্রয়োজন অনুপাতে, বড় বা ছোট। সেই গুদাম ঘরকে আমরা কিভাবে সাজাতে পারি এটা নিয়ে মূলত ওয়্যারহাউস লেআউট। এটি দুই প্রকার, একটি হচ্ছে A1 সিস্টেম আর একটি হচ্ছে জোন সিস্টেম। আমরা এই দুটি বিষয় নিয়ে দেখি। A1 সিস্টেমটা সচরাচর কোনো ঘাট বা জেটির সাথে সম্পৃক্ত থাকে। যেমন কোনো ঘাট থেকে কোনো পণ্য নিয়ে এসে এমন একটি গুদাম ঘরের বিন্যাস থাকবে যেটার মাঝখান দিয়ে একটা চলাচলের রাস্তা থাকবে এবং সে যে কোনো জায়গায় তার পণ্যটি রাখবে, এবং পণ্যটি রাখার পরে যখন আপনি পণ্যটি নিতে চাবেন তখন নির্ধারিত লোককে ফরমাশপত্র দেওয়ার পর সে যেখানে পণ্যটি রেখেছিল সেখান থেকে পণ্যটি নিয়ে এসে আবার আপনার হাতেই পৌঁছে দিবে। অর্থাৎ যদি এমন কোনো ওয়্যারহাউস বিন্যাসের কথা বলা হয় যেটা মাঝখান দিয়ে চলাচলের রাস্তা রয়েছে এবং চারিদিক থেকে আপনার বেশ কিছু কিছু গুদাম ঘর রয়েছে, সেটাকে আমরা বলবো A1 সিস্টেম। অন্যদিকে জোন সিস্টেম হচ্ছে অনেক বড় রকমের গুদাম ঘর। এটা এত বড় রকমের গুদাম ঘর পেয়ে থাকে সচরাচর এটাকে বিভিন্ন জোনে ভাগ করা হয়। যেমন কোনো গাড়ি তৈরির কারখানার গুদাম ঘরটা কত বড় হতে পারে ইমাজিন করা যেতে পারে, কারণ তাদের অনেক রকমের পণ্য লেগে থাকে একটি গাড়ি তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে তাদের গুদাম ঘরগুলো হয় অনেক বড় রকমের। যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা গুদাম ঘরটাকে 4টি জোনে ভাগ করেছি, জোন এ, জোন বি, জোন সি এবং জোন ডি। এবং প্রত্যেকটি জোনে লক্ষ্যের বিষয় হচ্ছে প্রত্যেকটি জোনে বিভিন্ন রকম ব্লক থাকবে, ব্লক 1 2 3, ব্লক 1 2 3 এরকম করে। তো যখন বিভিন্ন জোনে বিভিন্ন ব্লক থাকবে এবং প্রত্যেকটি ব্লকে একজন করে কর্মকর্তা নিযুক্ত থাকবে, তখন সেটিকে আমরা বলবো জোন সিস্টেম। সচরাচর খুব বড় রকমের গুদাম ঘর পরিচালনার জন্য এরকম জোন সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। আশা করি আপনারা বাকি এই 4টি যে অধ্যায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর যারা এর আগের লেকচারটি মিস করেছেন তারা অবশ্যই সেটা দেখে নেবেন, এতে আপনাদের প্রিপারেশন নেওয়ার সুবিধা হবে। আর অবশ্যই কোনো রকম সমস্যা হলে আপনারা সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।